শুভেচ্ছা আমন্ত্রণ দেশ জনপদ লাইভে, সঙ্গে আছি আমি লিনি আফরোজ। ডক্টর মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকারের 1 মাস, গণহত্যার বিচার, আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, প্রশাসন সংস্কার সহ নানা চ্যালেঞ্জ রয়েছে এই সরকারের। এ নিয়ে আরো জানাতে সচিবালয় থেকে যুক্ত হচ্ছেন জান্নাতুল মোহনা। উপদেষ্টা কারোর সঙ্গে আপনার কথা হয়েছে কিনা, আর অন্তর্বর্তী সরকারের 1 মাস পূর্ণ হয়েছে, সেক্ষেত্রে 1 মাস পূর্তিতে নিজেদের মূল্যায়নে তারা কি বলছেন সে বিষয়টি জানাবেন। যেমনটা প্রশ্ন করেছেন যে উপদেষ্টা কারোর সঙ্গে আমার কোনো কথা হয়েছে কিনা, এই মুহূর্তে সচিবালয়ে থাকলেও কিছুক্ষণ পরে স্বরাষ্ট্র উপদেষ্টা সাংবাদিকদের সাথে কথা বলবেন বলে জানিয়েছেন। এরপরে হয়তো তারা আমাদেরকে জানাবেন যে অন্তর্বর্তীকালীন সরকারের যে 1 মাস পূর্তি হয়েছে এই উপলক্ষে তাদের যে কার্যাবলী বা তাদের যে পদক্ষেপ গ্রহণ করেছেন, কি কি পদক্ষেপ তাদের, কতটুকু কি পর্যন্ত তাদের পর্যালোচনা রয়েছে সে বিষয়ে জানাবেন। এবং আপনাকে জানিয়ে রাখি যে এই গত মাসের ঠিক আজকে তারিখে অর্থাৎ 8 আগস্ট কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস সহ শপথ গ্রহণ করেন এবং প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। এই পর্যন্ত তার উপদেষ্টা মণ্ডলীতে রয়েছে 21 জন। এবং আপনি দেখবেন যে যেদিন থেকে ডক্টর মোহাম্মদ ইউনূস শপথ গ্রহণ করেছেন তার পরবর্তী দিন থেকে আমরা বাংলাদেশের বিভিন্ন প্রেক্ষাপটে আমূল পরিবর্তন দেখেছি। আমরা পরিবর্তন দেখেছি মানবাধিকার সংশ্লিষ্ট বিষয়ে, আমরা পরিবর্তন দেখেছি রাজনৈতিক সংশ্লিষ্ট বিষয়ে, আমরা সমাজ সংস্কার এবং আমরা প্রশাসনিক স্থানীয় সরকার সহ আইন শৃঙ্খলা সহ এবং আইনের ক্ষেত্রেও আইন ও বিচার বিভাগে বিভিন্ন ক্ষেত্রে আমরা বিভিন্ন ধরনের পরিবর্তন দেখেছি। আমরা দেখেছি 1 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত যে গণহত্যা হয়েছে এবং এই গণহত্যার নাম করে যেই ধরনের হামলা শিকার হয়েছে এবং মামলা দেওয়া হয়েছে, যে ধরনের ফৌজদারি মামলা দেওয়া হয়েছে সে সকল ফৌজদারি মামলা কিন্তু বাতিল করা হয়েছে আমরা দেখেছি। এবং আমরা দেখেছি যে বিভিন্ন পর্যায়ে যারা সাবেক মন্ত্রী এমপি সহ যারা ছিলেন, এরকম মন্ত্রী এমপি সহ পুলিশ কর্মকর্তা সহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ে আমরা দেখেছি যে নেতাদেরকে তারা গ্রেফতার করা হয়েছে। 25 জনকে এখন পর্যন্ত গ্রেফতার করা হয়েছে আমরা দেখেছি। এছাড়াও দেখেছি আমরা বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে থাকা যে ব্যক্তিবর্গরা রয়েছিলেন গত সরকারের আমলে তারা পদত্যাগ করেছেন অনেকেই। এবং আমরা তার মধ্যে বলতে চাই প্রধান বিচারপতি ছিলেন, নির্বাচন কমিশনার ছিলেন এবং আমরা বিভিন্ন প্রধান বিচারপতি, নির্বাচন কমিশনার সহ বিভিন্ন বিশিষ্ট জনকে আমরা পদত্যাগ করতে দেখেছি। আমরা দেখেছি যে মানবাধিকার সংশ্লিষ্ট বিষয়ে কতটা গুরুত্ব আরোপ করা হয়েছে এবং আমরা দেখেছি পরিবেশের ক্ষেত্রে যে সকল নদীতে অবৈধ দখল করা আছে এবং সে সকল অবৈধ দখল উচ্ছেদে এই সরকারের গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করেছেন। এবং আমরা দেখেছি যে স্থানীয় সরকারের যেখানে জেলা, উপজেলা এবং ইউনিয়ন পরিষদ, পৌরসভা সহ সিটি কর্পোরেশনের মেয়রদেরকে অপসারণ করা হয়েছে এবং সে সকল স্থানে জেলা প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে। এবং আমাদের যেই সবচেয়ে গুরুত্বপূর্ণ গত সরকারের আমলে আমরা দেখেছি যে দুর্নীতি কমানোই যাচ্ছিল না এবং দুর্নীতির দিক থেকে বাংলাদেশ উত্তরোত্তর আমরা দেখেছি বাংলাদেশের অবস্থান অবনতির দিকে যাচ্ছিল। সেক্ষেত্রে তাদের এই সরকারের অন্তর্বর্তীকালীন সরকারের যারা একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ আমরা দেখেছি, যেখানে সরকারের যত প্রকার কর্মচারী রয়েছে সিনিয়র সচিব থেকে ড্রাইভার পর্যন্ত তাদের সকলের কিন্তু সম্পত্তির হিসাব দাখিলের জন্য এই সরকার নির্দেশ জারি করেছেন। এবং আমরা দেখেছি যে সংস্কারের কাজ ব্যাপকভাবে চলছে। এছাড়া সংস্কারের কাজে চললেও আমরা দেখেছি যে আমরা দেখেছি যে জামায়াত, আমরা রাজনৈতিক ক্ষেত্রে যে আমূল পরিবর্তন, অর্থাৎ রাজনীতির ক্ষেত্রে আমরা যেখানে বিগত সরকার পতনের কিছুদিন আগে জামাত ইসলাম সহ অঙ্গ সংগঠনকে নিষিদ্ধ করে যে প্রজ্ঞাপন জারি করেছিলেন, এই সরকার আমলে অর্থাৎ অন্তর্বর্তী সরকার আসার পরে কিন্তু সেই প্রজ্ঞাপন জারি বাতিলের নোটিশ কিন্তু তা বাতিল করা হয় এবং জামাত ইসলামীকে পুনরায় কিন্তু রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশের সেই সুযোগটি দেওয়া হয়। এছাড়াও আমরা বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন জনকে দেখেছি আমরা গুরুত্বপূর্ণ, এবং আমরা দেখেছি বেগম খালেদা জিয়া মুক্তি, তার যে মামলা ছিল সেই মামলা থেকে তার মুক্তির যে বিষয়টি সেটাও আমরা দেখেছি। তো আমরা মোহনা, অসংখ্য ধন্যবাদ আপনাকে। দর্শক, সচিবালয় থেকে যুক্ত ছিলেন সহকর্মী মোহনা। পূর্ণ হলো অন্তর্বর্তী সরকারের দায়িত্বের 1 মাস। সাধারণ মানুষের রয়েছে অনেক চাওয়া পাওয়া। এ নিয়ে বিস্তারিত জানাবেন চট্টগ্রাম থেকে, বরিশাল ও ময়মনসিংহ থেকে সহকর্মী একেএম নাজিম। প্রথমে যাচ্ছি শফিক মুন্সি ও ইলিয়াস আহমেদও আছেন আমাদের সঙ্গে। আমরা প্রথমে যাচ্ছি চট্টগ্রামে, সেখানে আছেন নাজিম। নাজিম, চট্টগ্রামবাসীরা এ বিষয়ে কি বলছেন, বিস্তারিত জানাবেন।
নতুন অন্তর্বর্তীকালীন যে সরকার গঠিত হয়েছে সেই সরকারের উপরে সাধারণ মানুষের যে আস্থা ছিল সেটি আরো বাড়ছে। কারণ গত 1 মাস আগে থেকে আগে বা তার আগে 2-3 মাস আগে সাধারণ মানুষ যেভাবে জিম্মি দশার মধ্যে ছিল, একটা ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে ছিল, কোনো কথা বলতে গেলে, কোথাও কাজ করতে গেলে বা কোনো সভা সমাবেশ মিছিল করতে গেলে, কোনো দাবি আদায় করতে গেলে মানুষের মাঝে যে একটি ভয় কাজ করছে সেটি আসলে তীব্র আন্দোলনের মাঝে মানুষ সেটি তাদের অধিকার ফিরিয়ে এনেছে। সে অধিকার পাওয়ার পর অন্তর্বর্তীকালীন যে সরকার গঠিত হয়েছে ডক্টর ইউনূসের নেতৃত্বে, সে সরকারের প্রতি সাধারণ মানুষের আস্থা আসলে ধীরে ধীরে বাড়ছে। কারণ আমরা এখানে মানুষের সাথে কথা বলেছি, সে 1 তারিখ থেকে এখন পর্যন্ত মানুষের যে প্রত্যাশাগুলো সেগুলো ধীরে ধীরে পূরণ হতে শুরু করেছে। কারণ সাধারণ মানুষ বলছেন নতুন অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হওয়ার পরে মানুষের দাবি দাওয়া থেকে শুরু করে বিভিন্ন বিষয় নিয়ে যারা যখন চাচ্ছেন এবং সেটি ধীরে ধীরে পূরণ করছেন অন্তর্বর্তীকালীন সরকার। সবচেয়ে বেশি যে বিষয়টি, নতুন সরকার গঠন হওয়ার পরপর যারা প্রবাসে ছিলেন, যারা আন্দোলন সংগ্রামের সময় প্রবাসে যারা দণ্ডিত হয়েছেন, কারাগারে ছিলেন, তাদেরকে খুব দ্রুত সময়ের মধ্যে পদক্ষেপ নিয়ে এবং খুব দ্রুত সময় তাদেরকে মুক্ত করার মাধ্যমে কিন্তু আরো যারা প্রবাসী রয়েছেন এবং যারা দেশে সাধারণ মানুষ রয়েছেন তাদের মাঝে নতুন করে আরো উৎসাহ উদ্দীপনা দেখা দিচ্ছে। কারণ তারা যেটি বলছেন, অন্তর্বর্তীকালীন সরকার নেতৃত্বে যে সরকার দেশে এখন গঠিত হয়েছে, তারা তাদের হাত ধরে আসলে নতুন দিগন্তের সূচনা হবে মনে করছেন সাধারণ মানুষ। কারণ ইতিমধ্যে যে কয়েকটি পদক্ষেপ নেওয়া হয়েছে সেই পদক্ষেপগুলোতে মানুষের আশা আকাঙ্ক্ষা বাড়ছে। এসেই আসলে 1 মাস পূর্ণ না হওয়ার মধ্যেও যেভাবে তেলের দাম কমানো হয়েছে, পাশাপাশি অন্যান্য যেসব নিত্য প্রয়োজনীয় পণ্য সেগুলোর দাম কমানো হচ্ছে, বিভিন্ন সেক্টরে সংস্কার আনা হচ্ছে, বিশেষ করে শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজানো হচ্ছে, পুলিশ প্রশাসন থেকে শুরু করে সবগুলো প্রশাসনে ঢেলে সাজানোর কারণে সাধারণ মানুষের আস্থা কিন্তু ধীরে ধীরে বাড়ছে। আরেকটি বিষয় হচ্ছে সবচেয়ে যেটি গুরুত্বপূর্ণ, চট্টগ্রাম হচ্ছে বাণিজ্যিক রাজধানী বলা যায়, দ্বিতীয় বাণিজ্যিক রাজধানী ঢাকার পরে চট্টগ্রামের অবস্থান। সেই চট্টগ্রামে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে যতগুলো সুযোগ সুবিধা প্রয়োজন ব্যবসায়ীদের সাথে কথা বলে আলোচনা করে যেটি করা দরকার সেটি কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের যারা দায়িত্বে রয়েছেন তারা সেটি করছেন। পাশাপাশি যেহেতু চট্টগ্রামে ধর্মীয় সম্প্রীতি বজায় রেখে সব শ্রেণী পেশার মানুষ কিন্তু বসবাস করছেন, সেই জন্য আসলে সেটিও একটি বড় ধরনের কাজ করছে। কারণ এখানকার যারা সাধারণ মানুষ, যারা সব শ্রেণী পেশার মানুষ রয়েছেন, তারা যদি বলছেন আসলে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখেই কিন্তু দেশের মানুষ একসাথে বসবাস করেন। সেই হিসাবে বলতে গেলে অন্তর্বর্তীকালীন সরকার যারা উপদেষ্টা রয়েছেন তাদের বেশ কয়েকজনের বাড়ি কিন্তু চট্টগ্রামের হাটহাজারীতে, চট্টগ্রাম শহরের আশেপাশের এলাকাগুলোতে। সেই করে মানুষের চাওয়া পাওয়া, চট্টগ্রামের মানুষের চাওয়া পাওয়া একটু বেশি থাকার কথা, সেই আশায় কিন্তু পূরণ করছেন অন্তর্বর্তীকালীন উপদেষ্টারা। পাশাপাশি মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা শুরু করে শিক্ষা ব্যবস্থা যেভাবে ঢেলে সাজানো হচ্ছে, যেভাবে সংস্কার আনা হচ্ছে, সবগুলোতে নতুন পরিবর্তন আসা হবে। বিশেষ করে সাধারণ মানুষের যেটি সবচেয়ে বেশি প্রয়োজন, আইন শৃঙ্খলা বাহিনীর ক্ষেত্রে সাধারণ মানুষের যে চাওয়া প্রত্যাশা, আইন শৃঙ্খলা বাহিনী আগের চাইতে আরো উন্নত হবে এবং সাধারণ মানুষের দৌড়ঘোড়া সেবাটি পৌঁছে যাবে এবং যে কোনো প্রয়োজনে যে কোনো সমস্যায় সাধারণ মানুষ দ্রুত আইন শৃঙ্খলা বাহিনীকে কাছে পাবে। সেই হিসাবে যে নতুন উদ্যোগ দেখা যাচ্ছে সেটিকে স্বাগত জানিয়েছে সাধারণ মানুষ। তো সেই হিসাবে আসলে নতুন অন্তর্বর্তীকালীন সরকারের যে 1 মাস পূর্ণ, সেতে অনেক খুশি সাধারণ মানুষ। আমরা এখন চলে যাব বরিশালে, সেখানে রয়েছেন আমাদের সহকর্মী শফিক মুন্সি, তিনি জানাবেন বিস্তারিত। নাজিম, আপনি আসলে জানেন যে ছাত্র জনতার একটা দীর্ঘ আন্দোলনের ফলে কিন্তু বর্তমান যে অন্তর্বর্তী সরকার তারা কিন্তু রাজনৈতিক পথ পরিক্রমায় আজ ক্ষমতায় বসেছেন এবং তারা ক্ষমতায় বসার পর কিন্তু স্বাভাবিকভাবে প্রশাসনিক এবং আইন শৃঙ্খলার যে জায়গাটি সেই জায়গায় কিন্তু তারা অনেক ধরনের পরিবর্তন আনার চেষ্টা করেছেন এবং অনেক ধরনের আসলে চেষ্টা করেছেন যাতে আসলে সুশৃঙ্খল ভাবে নতুন যে জায়গা সেই জায়গার সৃষ্টি হয়। এই যে আন্দোলনের পরিপ্রেক্ষিতে বর্তমান সরকার ক্ষমতা পালন করছে, সেই আন্দোলনের একজন সমন্বয়ক, একজন শিক্ষার্থী, বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর সাথে আমরা একটু কথা বলার চেষ্টা করব। বর্তমান যে সরকার ক্ষমতায় আছে, অন্তর্বর্তী সরকার, তাদের কাছে আপনাদের প্রত্যাশাটা কি আসলে? আমি একজন তরুণ প্রজন্ম হিসেবে বলতে চাই, তরুণ প্রজন্মের দাবি থাকবে এই সরকারের কাছে, তরুণ প্রজন্মের দাবি থাকবে যে বিশেষ করে একটা বৈষম্যহীন বাংলাদেশ প্রতিষ্ঠিত করা। এটা করবার জন্য সর্বপ্রথম সরকারকে যেখানে কাজ করতে হবে সেটা হচ্ছে একটা নির্ভরযোগ্য নির্বাচন বাংলাদেশকে দেয়া, যেটা গত 53 বছরে নির্বাচনে অনেক ধরনের
জালিয়াতি হয়েছে, জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেনি। 1990 সালে নির্বাচনটা দেখেছি তুলনামূলক ভালো ছিল। আমরা চাই তুলনামূলক কোনো ভালো নির্বাচন না, একটি শক্তিশালী নির্বাচন, নির্ভরযোগ্য নির্বাচন, যে নির্বাচনে জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে। তার পাশাপাশি আমরা চাই প্রত্যেকটি ইনস্টিটিউশনকে দুর্নীতি মুক্ত করা। যেই দুর্নীতিগুলো রয়েছে, যারা দুর্নীতির সাথে যুক্ত রয়েছে তাদেরকে অপসারণ করে দ্রুত সময়ের মধ্যে সুষ্ঠু শক্তিশালী ইনস্টিটিউশন প্রতিষ্ঠা করা। তার পাশাপাশি আমরা যে বিষয়টি দেখি যে বাংলাদেশে প্রায় 41 লক্ষ কর্মক্ষম শিক্ষিত লোক বেকার রয়েছে, এদেরকে দ্রুত সময়ের মধ্যে ইন্টার্ম গভর্নমেন্টই তাদেরকে কর্মসংস্থানের ব্যবস্থা করা। তার পাশাপাশি কলেজ এবং বিশ্ববিদ্যালয়গুলোতে যে শিক্ষা ব্যবস্থা রয়েছে, এই শিক্ষা ব্যবস্থা বাস্তব ভিত্তিক নয়, যার কারণে এই 41 লক্ষ লোক বেকার রয়েছে। আমরা চাই বিশ্ববিদ্যালয় বা কলেজ থেকে বের হওয়ার পরে প্রত্যেকটি শিক্ষার্থী তার কর্মসংস্থানের ব্যবস্থা হবে এবং রাষ্ট্র সেই ব্যবস্থা প্রতিষ্ঠা করবে। পাশাপাশি ইন্টার্ম গভর্নমেন্টকে আমরা জানাতে চাই এটা, বা তাদের কাছে প্রত্যাশা থাকবে এটা, যে বাংলাদেশকে একটি ভারসাম্যপূর্ণ, বাংলাদেশকে একটি ইনসাফপূর্ণ বাংলাদেশ প্রতিষ্ঠা করবার জন্য যা প্রয়োজন সে ব্যবস্থা নেওয়া। আমরা আসলে বরিশালের একজন আন্দোলনকারী শিক্ষার্থী, তার সাথে কথা বলছিলাম। তিনি কিন্তু এই বর্তমান যে অন্তর্বর্তী সরকার, তার কাছে অনেক ধরনের প্রত্যাশা ব্যক্ত করলো, এবং আমরা আসলে আশাবাদ ব্যক্ত করছি যে অচিরেই হয়তো বা বর্তমান যে সরকার তারা সকল মানুষের প্রত্যাশা পূরণ করতে পারবে। তো আমরা এখন চলে যাব ময়মনসিংহে, সেখানে আমাদের সহকর্মী ইলিয়াস জানাবেন সেখানকার মানুষের প্রত্যাশার কথা। অন্তর্বর্তীকালীন সরকারের 1 মাস পূর্ণ হয়েছে, অর্থাৎ সাধারণ মানুষের প্রত্যাশা প্রাপ্তির হিসেব কিন্তু মেলাচ্ছেন, এবং তারা সবচেয়ে বেশি জোর দিচ্ছেন যে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি সেটি যেন আসলে নিয়ন্ত্রণে আসে, এবং সাধারণ মানুষ বলছেন যে তাদের একমাত্রই তাদের যে অবলম্বন, অর্থাৎ তারা দিন কেটে দিন যে আয় করে থাকেন সেই আয়ের মধ্য দিয়ে কিন্তু তাদেরকে চলতে হয়, এবং তারা যখন বাজারে যায় এবং বাজার করতে যায় তখন কিন্তু তাদের যে বাজেট থাকে সেই বাজেট অনুযায়ী কিন্তু তারা কোনোভাবেই বাজার করতে পারছেন না। অর্থাৎ কিছু কিছু পণ্যের দাম কমলেও কিন্তু বেশ কিছু পণ্যের দাম কিন্তু এখনো চড়া রয়েছে, এবং দিনের পর দিন কিন্তু আসলে সেগুলো বেড়েই চলেছে। সেই বিষয়টি নিয়ে সাধারণ মানুষ অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি দাবি জানিয়েছেন, বাজার মনিটরিং এর প্রতি যেন তারা জোর দেন, সেই বিষয়টি কিন্তু তারা নিশ্চিত করার জন্য তারা কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি তারা আহ্বান জানিয়েছেন। এছাড়াও আরেকটি বিষয় বলে রাখি, গণ অভ্যুত্থানের আগে কিন্তু আমরা দেখেছি সারা দেশেই যে আন্দোলন হয়েছিল এবং ময়মনসিংহে কিন্তু 5 জন নিহত হয়েছেন, সেই 5 জনের বিচার কাজ যেন সম্পূর্ণ হয়, দ্রুত যেন সেই বিচার কাজ সম্পূর্ণ হয়, সেই বিষয়টি কিন্তু তারা দাবি জানিয়েছে। এবং রাজনৈতিক যে অস্থিরতা এবং রাজনৈতিক অস্থিরতার পর আমরা দেখেছি আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে, সেই পতন হওয়ার পর কিন্তু যে রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তন এসেছে, সেই প্রেক্ষাপটেও কিন্তু সাধারণ মানুষ যে খুব একটা সন্তুষ্টি সেটিও কিন্তু না। তারা দাবি জানিয়েছেন রাজনৈতিক অস্থিরতা স্বাভাবিক এনে কিন্তু যেন একটি গণতান্ত্রিক পন্থায় যেন নির্বাচন অনুষ্ঠিত হয়, সেই বিষয়টি কিন্তু তারা বলছিলেন। এবং তারা বলছেন যে এই যে আধুনিক শিক্ষা ব্যবস্থা, সেই শিক্ষা ব্যবস্থাকে কিন্তু আধুনিকায়ন করা হয়, সেই বিষয়টি কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার সেই বিষয়ে জোর দিবেন, সেই বিষয়টি কিন্তু দাবি জানিয়েছেন। অর্থাৎ সর্বোপরি বলা যায় যে সাধারণ মানুষের আশা প্রত্যাশাকে ঘিরে কিন্তু এই সরকারের প্রতি রয়েছে, এবং তারা বলছেন যে সরকার যেভাবে দেশ পরিচালনা করছেন এখনো পর্যন্ত কিন্তু মানুষের সন্তুষ্টি পুরোপুরি তারা পূরণ করতে পারেনি, সেই বিষয়টি কিন্তু তারা বলছিলেন। এবং এই সরকার সাধারণ মানুষের মনের আশা এবং সাধারণ মানুষের বিষয়গুলো বিবেচনা নিয়ে তারা কাজ করবেন, সেই আশা প্রত্যাশা কিন্তু তারা রাখছেন। আরেকটি বিষয় বলে রাখি, বিভাগীয় শহর ময়মনসিংহে কিন্তু তেমন কিছু উন্নয়ন, অর্থাৎ আমরা দেখেছি বিগত সময়ে উন্নয়ন কাজ সাধিত হলেও সেটি কিন্তু অপরিকল্পিতভাবে হয়েছে, এবং সেই কাজগুলো যেন দ্রুত সম্পূর্ণ করা হয় এবং নাগরিক সুবিধা যেন নিশ্চিত করা হয়, সেই বিষয়টি কিন্তু এখানকার সাধারণ মানুষ জানিয়েছেন। অর্থাৎ ময়মনসিংহ সিটি কর্পোরেশনের আওতাধীন প্রায় 10 লক্ষাধিক মানুষের বসবাস, এবং সাধারণ মানুষ কিন্তু আসলে এই বিভাগীয় শহর ময়মনসিংহে কিন্তু তারা দীর্ঘ যানজট ভোগান্তির মধ্যে তাদের পোহাতে হয়, এবং যানজট নিরসনে কিন্তু আমরা দেখেছি বিভিন্ন সময়ে প্রশাসনের এবং রাজনৈতিক ব্যক্তিরা উদ্যোগ নিলেও কিন্তু আসলে
সেই যানজট নিয়ন্ত্রণ কিন্তু কোনোভাবেই হয়নি, সেই বিষয়টি কিন্তু তারা বলছিলেন। এবং তারা কিন্তু বলছেন যে এই যানজট নিয়ন্ত্রণ কিন্তু একটি বড় চ্যালেঞ্জ হবে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে। কিন্তু আমরা একজনের সঙ্গে একটু যুক্ত হব, জানতে চাই অন্তর্বর্তীকালীন সরকারের 1 মাস পূর্ণ হয়েছে, আসলে এই সরকার মানুষের আশা প্রত্যাশা কতটুকু পূরণ করেছে এবং এই সরকারের কাছে সামনে আপনাদের কি প্রত্যাশা রয়েছে? ধন্যবাদ। আসলে এই সরকার, এই স্বৈরাচার ফ্যাসিস্ট হাসিনা সরকারের এই স্বৈরাচারী ধ্বংসযজ্ঞ থেকে তারা আস্তে আস্তে নিজেদেরকে উত্তরণ করার চেষ্টা করছে। 1 মাস বিগত হলো, অদ্যবধি পর্যন্ত তারা আন্তরিক এবং অক্লান্ত চেষ্টা করছে যে দেশকে একটা সুশৃঙ্খল এবং সুসংগঠিতভাবে গড়ার জন্য। আমার মনে হয় তারা 1 মাসে তারা অনেকটাই এগিয়েছে। ইনশাল্লাহ বাকি দিনগুলোতে তারা এই দেশকে সুসংগঠিত এবং শক্তিশালী রাষ্ট্র হিসাবে বিশ্বের বুকে দাঁড় করাবে আমি আশা করি। ধন্যবাদ। শুনছিলেন যে আসলে তিনি বলছিলেন যে 1 মাসে কিন্তু এই সরকার দৃশ্যমান কিছু পরিবর্তন এনেছে এবং বাকি দিনগুলোতে আসলে আরো কার্যকরী পদক্ষেপ নেবে, সেই বিষয়টি কিন্তু তারা বলছিলেন। এবং সাধারণ মানুষের আশা প্রত্যাশার জায়গা কিন্তু অনেকটাই রয়েছে এবং তারা চ্যালেঞ্জ হিসাবে কিন্তু দিয়েছেন যে এই সরকার আসলে এই যে রাজনৈতিক অস্থিতিশীল একটি অবস্থার মধ্য দিয়ে বাংলাদেশ অবস্থান করছিল, সেই অবস্থান থেকে বাংলাদেশকে কিন্তু অনেকটাই স্বাভাবিক করে আনবেন, সেই বিষয়টি কিন্তু সাধারণ মানুষ প্রত্যাশায় রাখছেন। এবং বিশেষ করে দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি রয়েছে সেটি কিন্তু অনেকটাই নিয়ন্ত্রণে আনবেন, সেই প্রত্যাশাও কিন্তু খেটে খাওয়া মানুষ রাখছেন। এই ছিল আমার কাছে ময়মনসিংহ থেকে সর্বশেষ। অসংখ্য ধন্যবাদ আপনাদের 3 জনকে আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য। দর্শক, পূর্ণ হলো অন্তর্বর্তী সরকারি দায়িত্বের 1 মাস, সে বিষয়ে বিস্তারিত জানাচ্ছিল আমাদের সহকর্মীরা। দেখছেন দ্য জনপদ লাইভ। আমি এই চেয়ারে বসবো না। বাচ্চু ভাই, এই চেয়ারকে ভয় পেও না। ডেন্টিস্টের পরামর্শ নাও নতুন কোলগেট অ্যাক্টিভ সোল, যা দাঁতের সমস্যা শুরু হওয়া মাত্রই থামিয়ে দেয়। না থাকবে ব্যথা, না থাকবে ভয়। বন্যার পানি নামলেও কমেনি জনভোগান্তি। বন্যার সবশেষ খবর জানাতে নোয়াখালী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মাওলা সুজন। সুজন, আপনি জানাবেন আমাদেরকে যে বন্যার পানি কমে গেলেও জলাবদ্ধতায় দুর্ভোগ বেড়েছে, কি তথ্য আছে এই মুহূর্তে আপনার কাছে? বিস্তারিত জানাবেন। লিনিয়া, আপনি বন্যার পরবর্তী অবস্থা বলছেন, তো আমি যদি শুরুতে বলতে চাই, নোয়াখালীতে 87টি ইউনিয়নের ও 8টি উপজেলায় প্রায় 13 লক্ষ মানুষ এখনো পানিবন্দী রয়েছে। একই সাথে প্রায় 600টি আশ্রয় কেন্দ্রে এখনো পর্যন্ত প্রায় 80,000-এর মতো বানভাসী তারা আশ্রয় কেন্দ্রে রয়েছে। তা আসলে তারা আশ্রয় কেন্দ্র ছেড়ে বাড়ি যেতে পারছে না বলে যে কারণটি জানতে পেরেছি, সেটি হচ্ছে যে এখনো যে বন্যার পানি এখনো প্রায় কোথাও হাঁটু সমান বা চেতে কতটা একটু কম থাকার কারণে তারা বাড়িতে ফিরতে পারছেন না। আবার বাড়িতে ফেরার মতো পরিবেশও তারা সৃষ্টি হচ্ছে না বলে জানিয়েছেন। তো কারণ হিসেবে তারা এখনো বলছে তাদের উঠোনে ঘর থেকে পানি নেমে গেল, কিন্তু উঠোনে এত পানি রয়েছে যে তাদের আসলে বাড়ি ফিরলেও তারা অনেকটা নানা সমস্যার সংকটে পড়বেন। এছাড়া তাদের যে খাদ্য সংকট একটি কারণ রয়েছে। তো একই সাথে যে 13 লাখ মানুষ পানিবন্দী রয়েছে, আসলে এটি একটি স্থায়ী জলাবদ্ধতার রূপ নিয়েছে। নোয়াখালী যে জেলা একটু অন্যান্য সমতল থেকে একটু নিচু হওয়ায় আসলে এটি প্রতি বর্ষায় একটা জলাবদ্ধতা সৃষ্টি হতে, এই বছর স্মরণকালের ভয়াবহ বন্যায় এটি আরো ভয়াবহ রূপ ধারণ করেছে। বলাটা জলাবদ্ধতা অনেকটা স্থায়ী রূপ ধারণ করেছে এই জলাবদ্ধতা। তো এই পানি উন্নয়ন বোর্ড সূত্র মতে যে নোয়াখালীতে প্রতিদিনে পানি কমছে, তবে তা অত্যন্ত কম, প্রয়োজনের তুলনায় অত্যন্ত কম। তো পানি উন্নয়ন বোর্ডের সূত্র অনুযায়ী 5 থেকে 7 সেন্টিমিটার পানি প্রতিদিন করে কমছে। তো আপনাকে আরেকটি তথ্য জানিয়ে রাখতে চাই, বন্যা পরবর্তীতে যে চিত্র আমরা দেখতে পেয়েছি যে আসলে একটি ক্ষয়ক্ষতির বিশাল একটি চিত্র নোয়াখালীতে ফুটে উঠেছে। নোয়াখালী জেলা প্রশাসনের তথ্য মতে এই পর্যন্ত তাদের কাছে প্রায় 4185 কোটি টাকার মতো একটি ক্ষতির তালিকা তারা এসেছে। এটার মধ্যে মৎস্য খাত রয়েছে, কৃষি খাত রয়েছে, প্রাণী সম্পদ খাত রয়েছে, একই সাথে যে বিভিন্ন যে মুরগির খামার, হাঁসের খামার এগুলো রয়েছে। এছাড়া যে কৃষি খাতে যে 51,000 হেক্টর মতো জমির ফসল সম্পূর্ণ তলিয়ে গিয়েছে,
এছাড়া জেলাতে প্রায় 85,000 মতো মাছের ঘের এবং খামার পানিতে তলিয়ে গিয়েছে। এছাড়া যদি ত্রাণ সহায়তা বলতে চাই যে আমি এখন জেলা রেড ক্রিসেন্টে এখানে দাঁড়িয়ে রয়েছি, আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে এখানে বিশুদ্ধ পানি জমা রয়েছে। এছাড়া সকাল থেকে এখানে বেশ কিছু ত্রাণবাহী গাড়ি বন্যার্তদের যারা আশ্রয় কেন্দ্রে রয়েছে তাদের উদ্দেশ্যে ছেড়ে গেছে। তো এখানে তারা প্যাকেজ চালু করেছে। এর মধ্যে চাল রয়েছে, ডাল রয়েছে, তেল রয়েছে, সুজি রয়েছে, আটা রয়েছে এবং বিভিন্ন সামগ্রী রয়েছে। এগুলো দেওয়া হচ্ছে জেলা রেড ক্রিসেন্টের পক্ষ থেকে। এই হচ্ছে নোয়াখালী থেকে বন্যা ও বন্যা পরবর্তী পরিস্থিতি নিয়ে আমার কাছে সর্বশেষ। লিনিয়া। দর্শক, বন্যা নিয়ে বিস্তারিত আরো জানবো। আমাদের সাথে লক্ষ্মীপুর থেকে যুক্ত হচ্ছেন স্বপন। স্বপন, লক্ষ্মীপুরের কি অবস্থা দেখছেন এই মুহূর্তে? আর বন্যার পানি কমে গেলেও জলাবদ্ধতায় দুর্ভোগ বেড়েছে, সবশেষ পরিস্থিতি কেমন দেখছেন জানাবেন। লিনিয়া, লক্ষ্মীপুরের যে স্মরণকালে যে ভয়াবহ বন্যা, এই বন্যায় লক্ষ্মীপুরে প্রায় 14 থেকে 15 লাখ পানিবন্দী ছিল। গত 16 থেকে 18 দিন লক্ষ্মীপুরের বন্যায় মানুষ পানিবন্দী রয়েছে। এই মুহূর্তে লক্ষ্মীপুরের বন্যার পানি ধীরে ধীরে কমতে শুরু করেছে। বিশেষ করে যে লক্ষ্মীপুরে যে 4টি নদী, রাকাটিয়া নদী, রহমতখালী নদী এবং ভোলা নদী ও আবদা খাল, এইসব 4টি পয়েন্ট দিয়ে লক্ষ্মীপুরে মেঘনা নদীতে পানিগুলো নামছে। তো লক্ষ্মীপুরে যে পানি যে নামার 3টি পয়েন্ট, একটি হচ্ছে হাজিমারা সুইচ গেট, একটি হচ্ছে রহমতখালী নদীর 2টি সুইচ গেট। তো আমরা গতকালকে যেটি আমরা দেখিয়েছি যে আসলে রহমতখালী নদীর যে সুইচ গেটগুলো রয়েছে এগুলো হচ্ছে জোয়ার ভাটার উপরে নির্ভর করে, যে জোয়ার প্রতিদিন 2বার করে জোয়ার থাকার কারণে 8 থেকে 9 ঘন্টা এই সুইচ গেটগুলো বন্ধ রাখতে হয়। এই সুইচ গেট যখন বন্ধ থাকে তখন আসলে নদীর পানিগুলো যেতে পারছে না, বন্যা পানি নামতে পারছে না। তো এখানকার যে পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আমাদের সাথে কথা বলেছেন। তিনি জানিয়েছেন যে লক্ষ্মীপুরের যে খালগুলো এবং নদীগুলো রয়েছে এগুলো ড্রেজিং করা দরকার, এগুলো বিভিন্ন অংশে বড় হয়ে গেছে। এছাড়াও যে এখানকার যারা বন্যা কবলিত মানুষ তারা জানিয়েছেন যে আসলে লক্ষ্মীপুরে যে 3টি পয়েন্ট রয়েছে পানি নামার জন্য, এই পয়েন্টগুলো আরো বৃদ্ধি করতে হবে এবং বিকল্প পদ্ধতিতে যেন লক্ষ্মীপুরে পানি দ্রুত নামতে পারে সেই ব্যবস্থা করতে হবে। আমরা এখানকার যে লক্ষ্মীপুরের এডিসি জেনারেল তার সাথে কথা বলেছি। তিনি আমাদেরকে যেটি জানিয়েছেন যে লক্ষ্মীপুরে ধীরে ধীরে বন্যা পানি কমতে শুরু করছে। এখন প্রায় 3 লাখ মানুষ পানিবন্দী রয়েছে। বিশেষ করে লক্ষ্মীপুর সদর উপজেলা মান্দারি, কুশাখালী, পার্বতীনগর, বশিকপুর সহ দত্তপাড়া, হাজিমারা এবং রামগঞ্জের কিছু অংশ এবং রামগতির 3 থেকে 4টি ইউনিয়নে এখনো পানিবন্দী রয়েছে। বিশেষ করে বেশিরভাগ অঞ্চলে দেখা গেছে যে হাঁটু পানি এবং কোমর পানি রয়েছে। এখনো পর্যন্ত লক্ষ্মীপুরে 50 থেকে 60,000 মানুষ বিভিন্ন আশ্রয় কেন্দ্রে আশ্রয় গ্রহণ করেছে। কারণ তাদের বাড়িঘরে পানি থাকার কারণে তারা এখনো বাড়িতে ফিরতে পারছে না। এছাড়া এখনো লক্ষ্মীপুরে টান দেওয়া হচ্ছে এবং তারা ত্রাণের জন্য অপেক্ষা করছে। বিশেষ করে লক্ষ্মীপুরে যারা পানিবন্দী রয়েছে তাদের যারা শিশু খাদ্য রয়েছে এবং তারা পানিবাহিত রোগে আক্রান্ত হচ্ছে। লিনিয়া, এ ছিল লক্ষ্মীপুর থেকে বন্যার সর্বশেষ খবর। স্বপন, অসংখ্য ধন্যবাদ। দর্শক, নোয়াখালী লক্ষ্মীপুর থেকে যুক্ত ছিলেন আমাদের সহকর্মীরা। রাজবাড়ীতে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ, হাসপাতালে বাড়ছে রোগীর সংখ্যা। এ নিয়ে বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শফিকুল ইসলাম শামীম। শামীম, হাসপাতালগুলোতে কি পরিমাণ রোগী ভর্তি হয়েছেন আর জনসচেতনতা বাড়াতে কোনো কার্যক্রম নেওয়া হয়েছে কিনা জানাবেন। ধন্যবাদ। আপনি যেমনটি জানাচ্ছিলেন যে রাজবাড়ীতে বর্ষা মৌসুমের কারণে ডেঙ্গু রোগীর সংখ্যাটা কিন্তু বৃদ্ধি পেয়েছে। আমি রাজবাড়ী জেলার সদর হাসপাতাল সহ বিভিন্ন উপজেলা হাসপাতালগুলিতে খবর নিয়েছি। এই হাসপাতালগুলিতে কিন্তু ডেঙ্গুর রোগীর সংখ্যাটা দিন দিন বৃদ্ধি পাচ্ছে বলে এখানে যারা কর্মরত রয়েছেন বা রোগীরা কিন্তু একই কথা বলছেন। তারা কিন্তু বলছেন প্রতিনিয়তই কিন্তু ডেঙ্গু রোগীর সংখ্যাটা এখানে আসছে। তবে অনেক ডেঙ্গু রোগী যারা আছে তারা টেস্ট করার পরে কিন্তু অনেকে চলে যাচ্ছেন বলেন তারা জানান, আবার অনেকে এখানে থেকে কিন্তু চিকিৎসা নিচ্ছে। তবে আমি ঘুরে যে জিনিসটা দেখেছি সেই জিনিসটি যে দেখা গেছে যে ডেঙ্গু রোগী বা সাধারণ রোগীটা কিন্তু একসাথে তাদেরকে কিন্তু এলোমেলো করে রাখছে বা একসাথেই কিন্তু সাধারণ যে রোগীগুলো আছে সে তাদের সাথে কিন্তু চিকিৎসা দেওয়া হচ্ছে। সব মিলে বলা যায় যে রাজবাড়ী জেলায় ডেঙ্গু রোগীর সংখ্যাটা বৃদ্ধি পাওয়ার কারণ বলে জানাইছেন যে বর্ষা এবং অতি বৃষ্টির কারণে কিন্তু ডেঙ্গু রোগীর সংখ্যাটা বৃদ্ধি পাচ্ছে। তবে সবার আশা যে হাসপাতালগুলিতে যেন সুচিকিৎসা হলে তারা ডেঙ্গু রোগী থেকে রক্ষা পাবে। তো এই ছিল রাজবাড়ী জেলার ডেঙ্গু রোগীর সর্বশেষ সংবাদ। আমি এখন চলে যাচ্ছি স্টুডিওতে।
শামীম, আপনাকে ধন্যবাদ। রাজবাড়ীতে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ, এ নিয়ে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী শামীম। শ্রমিককে মারধরের প্রতিবাদে চট্টগ্রাম থেকে কক্সবাজার রুটে বাস চলাচল বন্ধ রয়েছে। এ নিয়ে আরো জানাতে কক্সবাজার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সৌরভ দেব। সৌরভ, কখন থেকে বাস চলাচল বন্ধ আছে জানাবেন? হ্যাঁ লিনিয়া, গতকাল রাতে চট্টগ্রামের চন্দনাইশে একটি ঘটনা ঘটে। এক ড্রাইভারকে শ্রমিক সংগঠনের নেতাদের নেতৃত্বে হামলার অভিযোগ উঠেছে এবং সেই অভিযোগের প্রেক্ষিতে আসলে চট্টগ্রাম থেকে কক্সবাজার রুটে যে সমস্ত সাধারণ ড্রাইভার শ্রমিকরা রয়েছেন তারা আজ সকাল থেকেই বাস চলাচল বন্ধ রেখেছেন এবং তারা যেটি বলছেন যে গত 15 বছর ধরে তারা যে শ্রমিক সংগঠনটিকে বিশেষ করে আরাকান শ্রমিক ইউনিয়ন তাদেরকে তারা বিভিন্ন চাঁদা দিয়ে আসছেন, কিন্তু সেই চাঁদার সুষ্ঠু বন্টন না হওয়ায় তারা বলছেন যে অতিরিক্ত পরিমাণে চাঁদা আদায় করা হচ্ছে এখন পর্যন্ত এবং তারা সেই চাঁদা দিতে না চাওয়ায় মূলত তাদের এক ড্রাইভারের উপর এই হামলা করা হয়েছে এবং সেই হামলার প্রতিবাদে তারা বাস চলাচল বন্ধ রেখেছে। তবে সকাল থেকে বেশিরভাগ বাসই বন্ধ থাকলেও বেশ কয়েকটি বাস অবশ্য ছেড়ে গিয়েছে, কিন্তু আমাদের কাছে খবর আসছে যে চকরিয়া সহ বিভিন্ন জায়গায় শ্রমিকরা বাধা দিচ্ছেন এবং বাধাতে পড়ে বিভিন্ন জায়গায় বাস চলাচল বন্ধ হয়ে রয়েছে। তো লিনিয়া, কক্সবাজার বাস টার্মিনাল থেকে আমার কাছে এই ছিল সর্বশেষ। সৌরভ, অসংখ্য ধন্যবাদ আপনাকে। দর্শক, কক্সবাজার থেকে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী সৌরভ। এই ছিল এখনকার দেশ জনপদ লাইভে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।